ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল, বেস্ট ইউটিউব চ্যানেল তোমাদের অন্যান্য চাকরির পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের জন্য। তো 1 2 3 4 অলরেডি আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখবে। অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু জিকে হয় ফুডের এসআই এর জন্য, আর সামনে আগত পরীক্ষার জন্য প্রত্যেক দিন কিন্তু মক হয়। তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমাদের পক্ষে ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের মক নাম্বার 5। যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে যে ভিডিওগুলি আসবে সব ভিডিওগুলো তোমার নোটিফিকেশন সবার ফার্স্টে পাবে। আজকে আমাদের মক 5। অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করো এবং লাইক করে দাও। প্রথম কোশ্চেন, ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক অনেক পরীক্ষায় কিন্তু আসা কোশ্চেন। বলছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের? প্রাচীন প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ না নব্য প্রস্তর যুগ? এর সঠিক অ্যান্সার কি? তাম্র প্রস্তর যুগ। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কি আছে? তাম্র প্রস্তর যুগের সভ্যতা আমরা বলবো। 1921 সালে, আমি দেখো প্রত্যেকটা কোশ্চেনের যে অ্যান্সার বলে দিয়ে বেরিয়ে যাবো তা না, তা কিন্তু আমি করি না। যারা ভিডিওটা দেখছো, খুবই কম সংখ্যক ভিডিও দেখো, তাদের দায়িত্ব কিন্তু এই ভিডিওটাকে পাবলিশ করা, খুব বেশি ভাইরাল করা। নিচের কমেন্ট অবশ্যই জানাবে, নিজের মতবাদ জানাবে, অবশ্যই জানাবে। দেখো শুধু অ্যান্সার আমি বলছি না, তার কিন্তু এর সাথে সংযুক্ত কিন্তু কিছু কিছু প্রশ্নের অ্যান্সার যেগুলি হতে পারে, সম্ভাব্য কোশ্চেনগুলি, সেগুলো কিন্তু বলে দিচ্ছি। এটা আসতে পারে, ঠিক আছে? তাহলে এই সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতাকে কি তাম্র প্রস্তর যুগের সভ্যতা বলা হয়। 1921 সালে না, দয়ারাম সাহানি, নামটা তুমি নিশ্চয়ই শুনেছো সবাই, হরপ্পা সভ্যতার আবিষ্কার করে। ওই সময় কিন্তু এএসআই আর্কিটেকচার সার্ভে অফ ইন্ডিয়া ছিল হচ্ছে স্যার জন মার্শাল। ওকে, এই দুটো কোশ্চেন আসতে পারে কিন্তু, ওকে, ইম্পর্টেন্ট। এই যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? রবি যাকে বলে বাংলায় কি ইরাবতী নদীর তীরে অবস্থিত। মানে অনেকটা পূর্ব তীরে পাকিস্তানের পাঞ্জাবের যেটা পাঞ্জাব অঞ্চলটা রয়েছে, সেখানটায় যে জায়গাটায় কিন্তু হরপ্পা সভ্যতা আমরা পাই। ওকে, যা যদি পার্টিকুলার যদি বলা হয়, মন্টো গোমারি অঞ্চল জেলাটা আছে, সেই জেলাটায় কিন্তু পাওয়া যায়। দেখো আমি শুধু অ্যান্সার বলে দিলাম তা নয়, কিন্তু এর সম্বন্ধে কিন্তু ইম্পর্টেন্ট তথ্যগুলি কিন্তু আমি বলে দিই। ভিডিওটা সত্যি খুবই, মানে খুবই এফেক্টিভ, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। ওকে, নেক্সট, কোন মুসলিম নেতা নারীদের পর্দা প্রথা বিরোধিতা করেছিলেন? পর্দা বুঝতেই পারছো, মুসলিম নেতা। স্যার সৈয়দ আহমেদ খান, আব্দুল রসুল, লিয়াকত খা এবং আব্দুল গফফর খা। এর সঠিক অ্যান্সার কি? স্যার সৈয়দ আহমেদ খান, তাই না? অবভিয়াসলি তিনি কিন্তু আমাদের স্বাধীন ভারতের কিন্তু, তিনি কিন্তু হচ্ছে এডুকেশন মিনিস্টার ছিল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা কিন্তু আসে। তিনি কিন্তু মুসলিম নেতার একটা অন্যতম দক্ষ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট নেতা, যিনি হচ্ছে সৈয়দ আহমেদ খান। তিনি কিন্তু মোহামেডান যে পলিটিক্যাল যে স্কুলটা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তিনি অ্যাংলো যে অরিয়েন্টাল, যাকে তিনি হচ্ছে মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল যে কলেজটা, সরি স্কুল না, সরি কলেজটা তিনি কিন্তু প্রতিষ্ঠান করেছেন। পরবর্তী ক্ষেত্রে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। ওকে, তিনি কিন্তু মুসলিম নেতা, যিনি সৈয়দ আহমেদ খান নারীদের প্রথার যে পর্দা প্রথার বিরোধিতা করেছেন। ওকে, তিনি কিন্তু শিক্ষা, মানে মেয়েদের যে নারী শিক্ষা বা মুসলিমদের মধ্যে যে শিক্ষা বিস্তারকে প্রবল করে তোলার পদক্ষেপ কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান ছিল। ওকে, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল নারীদের জন্য শিক্ষার অগ্রগতি করানোর জন্য একটা অগ্রদূত, যদি বলতে বলো অবশ্যই বলতে হবে। এবং যদি মুসলিমদের ক্ষেত্রে যদি বলো, তাহলে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান তিনি কিন্তু ছিল। তিনি আমাদের পরীক্ষায় কিন্তু অলরেডি আসে যে মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছেন কে? এটা অলরেডি ডাব্লিউবিসিএস ফিলিমসেরও কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। নেক্সট, দেখো এই কোশ্চেনটা দেখো অনেকবার ডাব্লিউবিসিএস অনেকবার রিপিট করা কোশ্চেন, মানে অনেকবার অনেক ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা আসা। হুম, তো দেখো গৃহীত গ্রহণ করছে কবে? গ্রহণ করছে, তাহলে কি এই বলছে কি না, আচ্ছা ঠিক আছে, এটা কি বলছে দাঁড়াও, এটা বলছে ভারতীয় গণপরিষদের সঙ্গে জাতীয় সঙ্গীত গ্রহণ করছে কত? তো দেখো 1 সেকেন্ডে আমাদের অ্যান্সার। যদি বলছে জাতীয় সঙ্গীত 22শে
জুলাই 1947 সালে, দেখো এটা প্রথম এ নম্বর অপশন দিয়েছে, এটা কিন্তু পতাকা উত্তোলন করা হয়। এবার যদি বলে সঙ্গীত, সঙ্গীত সঙ্গীতকে গ্রহণ, যদি সঙ্গীত ন্যাশনাল সং, তাই তো, সঙ্গীত সং হবে। তো এই যে গ্রহণ করেছে কিন্তু 24শে জানুয়ারি 1950। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে। তো এই যে জাতীয় যে গণপরিষদ যে ক্যাবিনেট যে এখানে ক্যাবিনেট এই 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীত কি হয়, গ্রহণ করা হয়। ওকে। এবং তাহলে যদি বলি জাতীয় জাতীয় এই যে ক্যাবিনেট গণপরিষদ কবে প্রতিষ্ঠিত করা হয়, মানে কবে শুরু করা হয়, আসতেই পারে না আসার কিচ্ছু নেই, কে হয় কে সভাপতি সেগুলো আমি একটু দেখে নেবো। আমরা একটু রিপিট করে নেবো নিজেদের মধ্যে, তাই না? কি হবে দেখো, 1946 সালে 16ই মে গণপরিষদ গঠন করিতে হয়। তা কবে বললাম, 1946, 1946, 16ই মে গণপরিষদ প্রতিষ্ঠা গঠন করা হয়। ওকে, ঠিক আছে। নেক্সট, এই গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? অলরেডি পরীক্ষা অলরেডি কোশ্চেন আসা কোশ্চেন 300 389, 389 জন, ঠিক আছে। ওকে। আর মানে পরে গিয়ে সংখ্যা দ্বারাই অনেকেই বাদ পড়ে যায়, অনেক মুসলিম লীগরা প্রথমে দিকে কিন্তু যুক্ত ছিল না, তারা কিন্তু অ্যাভয়েড করেছে। ওকে। তাহলে পরে গিয়ে দাঁড়ায় 299টি, 299। ওকে, একজন কম 300 জন। যদি বলা হয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিত্ব করে, পরীক্ষায় কিন্তু একটা ভিভিআই কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে, 9ই ডিসেম্বর এবং 11ই ডিসেম্বর 1946-এ। এর অ্যান্সার কি হবে? অবশ্যই বলতে লাগবে না, যারা দেখছো, তা আমি বলে দিচ্ছি, ডক্টর সচিদানন্দন সিনহা, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যদি বলে স্থায়ী সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 11ই ডিসেম্বর। দেখো আমি কিন্তু শুধু অ্যান্সার বললাম না, কিন্তু আমি কিন্তু এর সঙ্গে যে রিলেটেড যে কোশ্চেনগুলি সেগুলো কিন্তু বলে দিলাম। তাই জন্য বলছি ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট হচ্ছে। আমি এখন তিনটে, দেখো 7 মিনিট আগে যখন 3টে কোশ্চেন আমি বলেছি, এখনো কিন্তু আমি 50টা কোশ্চেন এখন যাইনি আমি। তার মধ্যে দেখো আমি কতটা তোমাকে এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তাহলে ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, একটা কমেন্ট তো অবশ্যই একটা চাই। আর যদি কমেন্ট না করো যারা দেখছো, তাহলে এটা একটা না ইনসাফি একটা হয়ে যাচ্ছে, তাহলে একটা কেমন যেন একটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই কমেন্ট করবে। নেক্সট, কেন্দ্রীয় বাজেটের দ্বারা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? কেন্দ্রীয় বাজেটের দ্বারা সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে? বলছে কি 80, 90, 108, 112। দেখো কেন্দ্রীয় বাজেট এটি কিন্তু 112 নম্বর আর্টিকেলে কিন্তু আছে। ওকে, 112 নম্বর আর্টিকেলে আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন্দ্রীয় বাজেট এটি কিন্তু ভারতের যে 1লা এপ্রিল থেকে কিন্তু আর্থিক বছর শুরু হয়, মনে রাখবে, 1লা এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয়। ওই দিনটি থেকে মানে কেন্দ্রীয় আইনসভার যে অনুমতিক্রমে বাজেট কার্যকর করা হয়। ওকে, অ্যান্সার কি 112। নেক্সট, হিমাচল হিমালয় পর্বতমালার পূর্ব পশ্চিমে বিস্তৃত কত রয়েছে? অ্যান্সার কি হবে? 2400, 2500, 2600, 2800। সঠিক অ্যান্সার কি হবে? 2500। তাহলে হিমালয়ের পর্বতমালার যে পূর্ব পশ্চিমে কত আছে? 2500 কিমি বিস্তৃত রয়েছে। যদি আমি একটুখানি এই সম্বন্ধে বলা হয়, এই পর্বতমালাটা যদি উৎপত্তি সম্বন্ধে যদি একটু বলি, বা সামথিং এখানে কি কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পাহাড় পর্বতগুলি রয়েছে সেগুলো যদি বলি তো বেশ ভালো হয়, মানে একের মধ্যে আর একটা পাচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট। এই পর্বতমালা তিব্বতীয় মালভূমি থেকে ভারতের উপমহাদেশকে কি বলে পৃথক করে দিচ্ছে। তিব্বতীয় মালভূমি, উপরের তিব্বতীয় মালভূমি রয়েছে, তো সেখান থেকে ভারতীয় উপমহাদেশকে কি বলে, হিমালয় অবভিয়াসলি পৃথক করছে। আর আর হিমালয় পরে একটা বডিগার্ডের মতো কাজ করছে, তাই না? এখানে মৌসুমী বায়ু, ওখানে ধাক্কা কি হয়, বৃষ্টিপাত হয়। অত্যন্ত হিমালয় পর্বত যে উপর থেকে যে রাশিয়া উপরের যে কান্ট্রিগুলি রয়েছে সেখান থেকে যে ঠান্ডা হাওয়াটা, সেখানটা সাইবেরিয়ার যে ঠান্ডা হাওয়াটা কিন্তু আসতে পারে না এই হিমালয় পর্বতের প্রভাবে, আটকে দেয়। তো মানে হিমালয় পর্বত আমাদের আমাদের ইন্ডিয়াতে একটা বডি গার্ডের মতো কাজ করছে, তাই না? অবভিয়াসলি একটা বিশাল বড় বডি গার্ডের মতো কাজ করছে। আর এই পর্বতমালায় রয়েছে মাউন্ট এভারেস্ট, তাই না? 8848 মিটার, যেটা কোথায় অবস্থিত? নেপালে। যেটা কোথায় অবস্থিত বলে? নেপালে। যদি বলে ভারতের সব থেকে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার কত উচ্চতা বলো? 8686 মিটার। আবার বলি,
মাউন্ট এভারেস্ট উচ্চতা কত? 8,848, তোমরা অনেকেই জানো। আর হচ্ছে হিমালয়ের ভারতের যে হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা, 8,686 মিটার। 8686 মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। নেক্সট, এবার হচ্ছে 2011 সালের আদম শুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত হবে? WBCS এর প্রিলিমস এর কোশ্চেন এসব। 14.75, 13.97, 13.93, 13.73। সঠিক অ্যান্সার কি? 13.97%। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে একটু রিপিট করে দিই, এটা একটু সম্বন্ধে বলি আমরা নিশ্চয়ই। বলছে, কি বলছে দেখো, 2011 সালটা কোশ্চেনটা কি বলছে দেখো, 2011 সালের পশ্চিমবঙ্গ জনসংখ্যা কত? বৃদ্ধির হার 13.93%। ওকে। ভারতের মোট, প্রেক্ষিতে কত হবে? ভারতের মোট জনসংখ্যার সাপেক্ষে, মানে ভারতের যে সাপেক্ষে পশ্চিমবঙ্গ কত হবে? 7.554। আসতেই পারে, সাব WBCS মেন্সের এসব কোশ্চেন থাকে এসব, বা অন্যান্য চাকরির পরীক্ষা কিন্তু কোশ্চেন থাকে। তো ভারতের সাপেক্ষে কত হবে জনসংখ্যার সাপেক্ষে? সেটা হচ্ছে 7.54, 7.54। ওকে, পার্সেন্টেজ। ভারতের এই জনসংখ্যার যে মানে জনগণনা যে কে সম্পাদন করে, এটা কিন্তু ভিভিআই। যারা দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবে, অনেক অনেক তথ্য তোমরা পেয়ে যাবে, অনেক অনেক তথ্য তোমরা পেয়ে যাবে, সিরিয়াসলি বলছি, অনেক অনেক তথ্য পাবে। যারা ভিডিওটা দেখছো সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর সাবস্ক্রাইব তো আগে করো, ঠিক আছে? আর কমেন্ট তো অবশ্যই জানাবে, কারণ তুমি অনেক তথ্য পাচ্ছ, তুমি কিন্তু অনেক হেল্প পাচ্ছ। তাহলে এটার জন্য যদি এটা কমেন্ট না করো, তাহলে এটা পুরো একদম টোটালি না অ্যান্সার হয়ে গেছে। লাইক তো অবশ্যই করবে। ভারতের জনগণনা সম্পন্ন করে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনের দপ্তর। ইম্পর্টেন্ট। কি বলবো, আবার বলি একটু, ভারতীয় জনগণনা যে সম্পূর্ণ করে, যে ক্যালকুলেট করা কারা করে? স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, কে? রেজিস্ট্রার জেনারেল, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এবং সেন্সাস কমিশনের দপ্তর, ডিপার্টমেন্ট, সেন্সাস কমিশনের ডিপার্টমেন্ট, ইম্পর্টেন্ট তথ্য, ইম্পর্টেন্ট। নেক্সট, লিন সিড কেক কি জন্য, লিনসিড কেক কি জন্য ব্যবহৃত হয়? ধোয়ার কাজে, নাকি গবাদি পশুর কাজে লিনসিড কেক? আচ্ছা, বাজি তৈরির কাজে, নাকি কীটনাশক হিসাবে? সঠিক অ্যান্সার কি? ধোয়ার কাজে। এটা কিন্তু একটা সুন্দর, মানে অনেক অনেক তোমরা মক টেস্ট যদি দিয়ে থাকো, এই কোশ্চেনটা তুমি খুব রিয়ার, এইখানটা তুমি পাচ্ছ, কিন্তু এই কোশ্চেনটা খুবই রিয়ার, খুবই রিয়ার। তাহলে এটি কি হয় দেখো, এই লিনসিড কেকটা কিন্তু ধোয়ার কাজে ইউজ করা হয়। সঠিক অ্যান্সার। নেক্সট, সি ইউ কি বইটি কার লেখা? কি বইটি কার লেখা বলো? কি এই বইটি লেখা হচ্ছে, অপশন নাম্বার হচ্ছে ফাহিয়েন হবে, না না না, ইবম্বুতে তো হবে না, হিউয়েন সাং। অপশন নাম্বার সি হচ্ছে হিউয়েন সাং। ওকে, হিউয়েন সাং। তিনি কি ছিল বলো তো? হিউয়েন সাং এর সম্বন্ধে যদি আমরা বলি, হিউয়েন সাং কে ছিল? চীনা পর্যটক। ইনি কিন্তু কার টাইমে এসেছিল? ইনি কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিল। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতেই পারে, হিউয়েন সাং আসে কিন্তু। হিউয়েন সাং কার টাইমে এসেছিল? হর্ষবর্ধনের টাইমে এসেছিল। তার গ্রন্থের লেখা বইয়ের নাম কি? সি ইউ কি, সি ইউ কি, তাই তো? হিউয়েন সাং কার টাইমে এসেছিল? হর্ষবর্ধনের টাইমে। ইম্পর্টেন্ট। নেক্সট, সম্প্রতি কোন দেশ ব্রিক্সে, যারা তো ব্রিক্সের, অবশ্যই ব্রিক্সের হেডকোয়ার্টার নিচের কমেন্টে জানাও, যারা দেখছো ব্রিক্সের হেডকোয়ার্টার কি জানাও। যে সম্প্রতি কোন দেশে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি যোগদান করে? মানে ব্রিক্সে কোন দেশটি সংযুক্ত করছে, যেটা এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করছে? সঠিক অ্যান্সার কি হবে? এক হচ্ছে মিশর, সৌদি আরব, ইরান, কাতার। এর আনসার কি হবে? মিশর। আচ্ছা, তাহলে মিশরের রাজধানীর নাম কি? মিশরের মুদ্রার নাম কি? যখন দেশ যখন পেলাম, তাহলে বলে দাও, মিশরের রাজধানীর নাম কি? মিশরের হচ্ছে মুদ্রার নাম কি? মিশরের রাজধানীর নাম হচ্ছে, জানো কি তোমরা? কায়রো। সরি, সরি, কায়রো। এবং মিশরের মুদ্রার নাম কি? মিশরীয় পাউন্ড। ওকে, যাকে আমরা বলবো প্রেসিডেন্ট আবদেল ফাজাল এল সিসি, ঠিক আছে? এটিও
বা মিশরীয় পাউন্ড বলে দেবো, তাহলে অ্যান্সার হবে। এর 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 ক্যাপিটালের নাম কি বলো? এর ক্যাপিটালের নাম হচ্ছে কায়রো, মনে রাখবে। নেক্সট, কি বলো, ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন কত সালে স্থাপিত হয়? আবার একটা ভালো কোশ্চেন। ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন কত সালে স্থাপিত হয়? 1905, 1907, 1911, 1908, সরি 1918। সঠিক অ্যান্সার কি হবে? 1918। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে এর প্রতিষ্ঠাতার নাম কি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইম্পর্টেন্ট, ভিভিআই ভিভিআই ভিভিআই। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তিনি কিন্তু 1918 সালে তিনি ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন এই সংস্থাটা তিনি কিন্তু করেছেন। এটা শুধুমাত্র সুরেন্দ্র নাথ ব্যানার্জি শুধুমাত্র তাই নয়, অনেকে অনেকে ছিল, যেমন তেজ বাহাদুর সপ্রু, আরো আরো ছিল, যাই হোক এখন মনে পড়ছে না। আহ, শাস্ত্রী একজন শাস্ত্রী ছিল, আরো আরো অনেক অনেক কজন ছিল, ঠিক আছে। তো আম, মানে যে পরীক্ষায় কি কোশ্চেন, পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে যে এর প্রতিষ্ঠাতার নাম কি হবে? ইন্ডিয়ান লিবারাল ফেডারেশনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, নেক্সট, পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে মানে কমিটি কার কাছে বার্ষিক রিপোর্টের পেশ করা হয়? ভালো প্রশ্ন। এর আনসার কি হবে? পাবলিক পাবলিক অ্যাকাউন্ট কমিটি কার কাছে লোকসভার স্পিকার, ফাইন্যান্স কমিশনের যে সুপারিশ করা হয় এবং সেটাকে রিপোর্ট কাছে রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়, কিন্তু এখানে হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট, এর আনসার হবে লোকসভার স্পিকার। অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট আনসার। রাজ্যসভার স্পিকার হবে না, লোকসভার স্পিকার। এটা এটা কিন্তু সত্যি খুব সুন্দর তোমার কোশ্চেন ছিল এখন। তো দেখো, মানে এই যে বার্ষিক রিপোর্ট কি পেশ করছে, দেখো এই স্পিকারের কাছে, লোকসভার স্পিকারের কাছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি পেশ করছে। লোকসভার স্পিকার কি হলো বলো? ইনি কে? ইনি হচ্ছে লোকসভার একটা নিম্ন কক্ষ। লোকসভা কি বলে এটা? লোকসভা তো জানো, লোকসভার সময় জানো, লোকসভার হচ্ছে ইনি কিন্তু মেন অধ্যক্ষ, ঠিক আছে। তিনি হচ্ছে প্রিসাইডিং, মানে যেটা সভাটাকে পরিচালক করে কে? একজন স্পিকার, তিনি কিন্তু স্পিকার, যিনি হচ্ছে প্রিসাইডিং অফিসার। ওকে, যে তিনি, যিনি কিন্তু ওই যে আহ, মানে যে মানে যে মানে যে জিতে গেছে, মানে যার সিট সংখ্যা, মানে মানে লোকসভায় যাদের সংখ্যাগরিষ্ঠ সব থেকে বেশি, তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রী তখন তাদের মধ্যে একজনকে কি হয়, স্পিকারের পদে সম্মানিত করে, ঠিক আছে। এবং প্রথম অধিবেশনে, মানে ফার্স্ট স্পিকার যখন সিলেক্ট হবে, তখন প্রথম অধিবেশনে কিন্তু তাকে কিন্তু সিলেক্ট করতে হয়। কেন? আহ মানে হচ্ছে প্রোটেম স্পিকারকে হাঁটিয়ে তাকে কিন্তু এই মানে ওই সিংহাসনে, ওই চেয়ারে কিন্তু বসাতে হয়, ঠিক আছে। তিনি সবসময় কিন্তু নিরপেক্ষ থাকে, যাই হোক, কি ওটা কি হয় কি হয় না পরে কথা, বাট ইনি কিন্তু নিরপেক্ষ হয়। নেক্সট, বল্লভ বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত? কটক, জয়পুর, বোম্বাই, নিউ দিল্লি। বল্লভভাই প্যাটেল ইনি স্টেডিয়ামটা কিন্তু অ্যান্সার হবে বোম্বাই। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম হচ্ছে বোম্বাইতে। নেক্সট, এবার দেখো কি বলছে। ভারতের রপ্তানি, আচ্ছা স্টেডিয়াম সম্বন্ধে কি বলবো? স্টেডিয়াম, যদি কেউ যদি স্টেডিয়াম সম্বন্ধে সেটা বললেন না, কি বলবো? স্টেডিয়ামে ভালো খেলা হয়, স্টেডিয়ামে ছক্কা মারা মারা হয়, ভালো বড় গ্রাউন্ড আছে, তাই না? তাহলে যদি এরকম বলি তাহলে তো এটা সবাই জানে না। ঠিক আছে, নেক্সট, ভারতীয় ভারতের রপ্তানি আমদানি ব্যাংকটি কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের রপ্তানি আমদানি কি? এক্সিম ব্যাংক, তাই না? এটি হচ্ছে 1982 সাল। একদম 1 সেকেন্ডে এটা উত্তর হয়ে যাবে। এক্সিম ব্যাংক হচ্ছে 1982 সাল। এবং সালটা দেখো, এটা তোমাকে গুলিয়ে দিয়েছে, মানে ডেটটা দিয়ে দিয়েছে, 1 জানুয়ারি, ঠিক আছে, মনে রাখবে। 1 জানুয়ারি ভারতের রপ্তানি এবং আমদানি ব্যাংকটি 1982 সালের 1 জানুয়ারিতে এটি প্রতিষ্ঠা করা হয়। নেক্সট, শুশুনিয়া কি জাতীয় পর্বত? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, নাকি সঞ্চয়জাত পর্বত, নাকি ক্ষয়জাত পর্বত? শুশুনিয়া হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। শুশুনিয়া একটি ক্ষয়জাত পর্বত। ওকে, মনে রাখবে, ঠিক আছে। এটি কোথায় অবস্থিত শুশুনিয়া? পরীক্ষা আসতেই পারে, না আসার কিচ্ছু নেই। পরীক্ষায় কিন্তু পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় উত্তর পশ্চিমাঞ্চলে এটি কিন্তু পাহাড়টি রয়েছে। এই পাহাড়টির উচ্চতা অনেকেই জানো, 448 মিটার।
না জানলে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? যেটা পড়ছো ভালো করে পড়াশোনা করো। এই পাহাড়টি প্রায় মানে খুবই মানে পুরনো পাহাড়, এটা কি বলবো যে পুরাতান্ত্রিক জীবাশ্ম নিয়ে জীবাশ্মের একটা ক্ষেত্র যদি বলো তাহলে অ্যান্সার। তাহলে অ্যান্সার এখানে কি কি কষ্ট হতে পারে? শুশুনিয়া কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায় উত্তর পশ্চিমাঞ্চলে একটি পাহাড়, এটি একটা ক্ষয়জাত পর্বত, ঠিক আছে? এটা মনে রাখবে। এর উচ্চতা যদি জেনে রাখতে হবে 448 মিটার, ওকে? এই পাহাড়টি অনেকটা জীবাশ্ম ক্ষেত্র মানে পুরাতাত্ত্বিক জীবাশ্ম ক্ষেত্র নামে পরিচিত, ওকে? নেক্সট, শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সম্প্রতি কোন দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করলো? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন। বলছে মিশর, সংযুক্ত আরব আমিরাত, নাকি কাজাখস্তান, নাকি বেলারুস? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, সংযুক্ত আরব আমিরাত, ওকে? তাহলে আবার একটু দেখে নাও, এটা জাস্ট এটা কাইন্ড অফ একটা কোশ্চেন, তুমি এখন জানতে হবে যে সংযুক্ত আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলো শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সরি, মাকতুম না, মাকতুমও এখানটা করে হবে, কেননা মাকতুমও এখানটা করে যদি বলে মাকতুমও কিন্তু একটা অবশ্য ভূমিকা গ্রহণ করেছে, ঠিক আছে? এটা একটা মাকতুমও হবে, ওকে? যদি বলা হয় যে মাকতুম যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু ইনি কিন্তু ভাইস প্রেসিডেন্টের মানে তাকে হাঁটিয়ে কিন্তু এই সম্ভবত হচ্ছে এই শেখ মনসুর বিন জায়েদ আলী নাহিস আন তিনি কিন্তু সিলেক্টেড হয়েছে, ঠিক আছে? এটা মনে রাখবে, ঠিক আছে? মাকতুমকে হাঁটিয়ে শেখ মনসুর বিন জায়েদ আলী নাহিস আন তিনি সিলেক্টেড হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে? নেক্সট, কে প্রথম বলেছে পৃথিবী নিজেই একটি চৌম্বক? ভালো কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন, সরি সায়েন্সের কোশ্চেন। ওয়েবার, নরম্যান, প্লেটো, নাকি গিলবার্ট? এর অ্যান্সার 1 সেকেন্ড হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, গিলবার্ট। যে কে প্রথম বলেছেন যে পৃথিবী নিজেই একটি চৌম্বক? এর অ্যান্সার কি হচ্ছে পৃথিবী, এটা নিজেই বলছে পৃথিবী নিজেই চৌম্বক, ঠিক আছে? এটি বলেছে গিলবার্ট, মনে রাখবে। নেক্সট, বীরভূম জেলার সদর দপ্তর কোথায়? তাহলে বীরভূমের ক্যাপিটালই হবে এর আনসার, 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে, সিউড়ি হবে, তাই না? বীরভূমের ক্যাপিটাল সিউড়ি হবে। এছাড়া বীরভূমে কিন্তু এগুলিও পায়, রামপুরহাট নামটা তোমরা শুনেছো, যে তারাপীঠ তোমরা যাও, বোলপুর ইম্পর্টেন্ট না, বোলপুর, তাই না? শান্তিনিকেতন আছে নাকি? বোলপুর, সাঁইথিয়া নাম, এগুলি কিন্তু প্রধান প্রধান কিন্তু শহর এখানটায়। বোলপুরে কি ইম্পর্টেন্ট? বোলপুরে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের কি বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু রয়েছে বোলপুরে। নেক্সট, ব্যাডমিন্টন খেলা হয় কোথায়? কোর্টে হয়, পিচে হয়, রিংয়ে হয়, নাকি লিঙ্ক হয়? তা ব্যাডমিন্টনে কোর্ট হয়, এটা তো 1 সেকেন্ডের উত্তর হবে, কিচ্ছু লাগবে না। রিংয়ে কখনো হবে নাকি? এটা কখনোই না, এটা হচ্ছে কোর্টে হবে। নেক্সট, বৈদিক যুগে রাজাদের মধ্যে রাজাকে কোন সম্প্রদায়কে সাহায্য করতো? মানে বৈদিক যুগে রাজাকে কোন সম্প্রদায় সাহায্য করতো? এর আনসার তো 1 সেকেন্ড, মানে মন্ত্রীরা সাহায্য করতো। তখনকার দিনে মন্ত্রীরা কে ছিল বলো? পুরোহিত, ব্রাহ্মণরা ছিল বৈদিক যুগে। নেক্সট, গুরুদেব যাকে বলা হয়। নেক্সট, আচ্ছা বৈদিক যুগে যদি একটু কথা বলো, তাহলে বৈদিক যুগে কিন্তু একটা ইম্পর্টেন্ট, অনেক কিছু ইম্পর্টেন্ট আছে। এই যে আমাদের ত্রিমূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা দেওয়া আছে। এছাড়াও এরা হচ্ছে ঘোড়ায় চড়ে এরা যুদ্ধ করতো, মানে ঘোড়ায় এদের মানে মেন যানবাহন ছিল। আর এরা এরা হচ্ছে হিন্দু ধর্মের সব থেকে বিশ্বাসী ছিল, পূজা পার্বণ পূজা পার্বণ করতো। সুদার সব থেকে এখানটায় মূল্য মানে সব থেকে ইম্পর্টেন্ট শহর হচ্ছে, মানে ইম্পর্টেন্ট হচ্ছে রাজ্য ছিল হচ্ছে পাঞ্চাল। আর এবং সুদাস ছিল মানে শক্তিশালী সেই টাইমের রাজা। এটাও কিন্তু পরীক্ষা, এটা ডাব্লিউবিসিএস কিন্তু এই যেটা যেটা বললাম সেটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন ছিল, ঠিক আছে? খুব ভালো কোশ্চেন। এছাড়া যে চতুরাশ্রম আমরা কিন্তু দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি কিন্তু পাঠে কিন্তু বিভক্ত রয়েছে, ওকে? মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয়? মাদ্রান মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয়? 1875 সাল, 1876 সাল, 1882 সাল, 1884 সাল? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1884 সাল। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1884 অ্যান্সার।
ওকে, মনে রাখবে সবাই। এই যে এই মাদ্রাস এই যে মহাজন সভাটা প্রতিষ্ঠা হয় কত 1884 সাল। ওকে, এই যে এই টাইমে যে এই যে সভাটা তৈরি করেছে আইআর। ওকে, আইআর, আইআর যাকে ফুল ফর্ম যদি বলা হয় সি জি শুভ্র হচ্ছে শুভ্রমনিয়াম আইআর। ওকে, এছাড়াও আরো আছে সম্ভবত সে রাগচারিয়া নাকি রাগবাড়িয়া সামথিং একটা কিছু একটা আছে, ঠিক আছে, মনে পড়ছে না, বাট জাস্ট আছে কিছু একটা, ঠিক আছে। তোমরা একটা যদি একটু যদি ডিটেলস জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই জেনে নিও। তোমরা ইন্টারনেটে সার্চ করেও তোমরা পেতে পারো। যদি মনে হয় যে আমি সার্চ করবো তো পেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা তথ্য জানতেই পারো, ঠিক আছে, জেনে নিতে পারো, অবশ্যই জেনে নিও, অবশ্যই তোমাদের একটা হেল্প হবে। বাট এখানটায় যেটা আমি বললাম যে সুব্রনিয়াম আইয়ার, এই নামটা জেনে রাখো, যদি কোনো অপশন থাকে 1 2 3 4 সুব্রনিয়াম আয়ার যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে ঠিক সেটাকে তুমি বেশি প্রায়োরিটি দেবা, নিশ্চয়ই অপশনে অন্যান্য থাকবে না, একটা থাকবে। এবং 1884 সালে এই যে মাদ্রাস মহাজন সভা প্রতিষ্ঠা করা হয়। ইম্পর্টেন্ট। নেক্সট, 2 নম্বর, 2023 সালের মার্চ মাসে কোন দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যোগদান করে? ভালো প্রশ্ন, এটা এই রিসেন্টলি এসে কোশ্চেন। কাতার, সৌদি আরব, নাকি জর্জিয়া, নাকি আর্মেনিয়া? 2023 সালের মার্চ মাসে কোন দেশ সাংহাই কর্পোরেশন কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও তে যোগদান করছে? এটা হচ্ছে সৌদি আরব। অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানটায় ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই জানবে এসসিও তে কতগুলি সদস্য রয়েছে, কতগুলি দেশ সম্ভবত 11 জন, 10 না 11, হ্যাঁ 11 জনই আছে, ঠিক আছে, 11টি সদস্য রয়েছে, মনে রাখবে। ভারতও কিন্তু এর মধ্যে আছে, ভারত আগে ছিল না, ভারত কিন্তু আছে, ভারত আর পাকিস্তান এরা কিন্তু যোগদান করেছে কত সালে? 2017 সালে। ওকে, মনে রাখবে অবশ্যই, এটা ইম্পর্টেন্ট তথ্য, অবশ্যই মনে রাখবে। নেক্সট, আচ্ছা, দেখো এখানে এটা চারটে দেখাতে হবে, নিচের কোনটি সঠিক? দেখো অপশন নাম্বার এ বি সি ডি আকারে আছে, দেখো। মৌলিক অধিকার, মৌলিক অধিকার রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে তোলায়। হট কে বলতে হট, ছট, হট, ভুংবাং বলছে এটা। নেক্সট, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে তোলে। হট, প্রসারিত যদি বলে তাও ঠিক হতো, এটা সংকুচিত। হট, ভুং ভাং বলছে, হট, চল হট। অপশন নাম্বার বি, হারাও ইধার সে। নেক্সট, অপশন নাম্বার সি, মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে এটা খুব বড় দেয়া আছে, এটা পড়ে আবার বলি। মৌলিক অধিকারগুলিকে রাষ্ট্রের কার্যকে পরিধিকে সংকুচিত করে, মৌলিক অধিকার রাষ্ট্রের, অবভিয়াসলি 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 মৌলিক অধিকার কিন্তু রাষ্ট্রের যে কার্যের যে পরিধিকে, মানে এটা ফান্ডামেন্টাল রাইটস, সেগুলি সংকুচিত করে, কিন্তু নির্দেশমূলক নীতি রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে। একদম ঠিক, একদম ঠিক। আর নিচে তো আর দেখতেই হবে না, থাক, উভয় রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে, না না না, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, প্রপার, একদম ইম্পর্টেন্ট। নেক্সট, ত্রয়োদশ, ত্রয়োদশ, ত্রয়োদশ বলছে কি দেখো, ত্রয় যে মৌলিক কর্তব্য সম্বন্ধে বলতে হবে, 12 থেকে কত 35 নম্বর আর্টিকেলে রয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে বলো? ইউএস থেকে নেওয়া হয়েছে। কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 3-এ রয়েছে। ওকে, আর কি বলবো, আহ একটা আর্টিকেল বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের সম্পত্তির অধিকার, সেটা কিন্তু বাদ দিয়ে 1976 44তম সংশোধন আইনে বাদ দিয়ে এখন বর্তমানে কত 300 এতে আছে, এটা বলছে আইনি অধিকার, এটা বাদ দেওয়া আছে, এটা এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। প্রত্যেকটা পার্টে ভাগ আছে, তুমি অবশ্যই পড়বে। 32 নম্বর আর্টিকেলে কি হয়, মৌলিক অধিকার খর্ব হলে কিন্তু সুপ্রিম কোর্ট যেতে পারে। 226 নম্বর আর্টিকেলে কি হচ্ছে, হাইকোর্ট যেতে পারবে। 35 নম্বর আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, ওগুলো তো 12 থেকে তুমি তো 30টা অবশ্যই পড়বে। আহ, আইনের চোখে সবাই সমান, কি 19 নম্বর আর্টিকেল, আরো আর্টিকেল গুলি আছে, যদি আমি সম্পূর্ণ বলি অনেকক্ষণ বড় লেন্থি হয়ে যাবে অবশ্যই, কিন্তু
পুরো ঠোঁটে গোড়ায় আছে, কিন্তু তাও তোমাদের ঠোঁটে গোড়ায় যেন থাকে যেন এই অ্যান্সারগুলি। আচ্ছা 35টা আমি বলবো অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। তো এই আর্টিকেলটা কি বলছে, এই যে মৌলিক অধিকার যে সংযুক্ত করা এবং যখন কোনো কিছু বাদ দেওয়া বা কোনো কিছুকে প্রসারিত করা, তাহলে কিন্তু এটি পার্লামেন্টের এত দায়িত্ব রয়েছে। পার্লামেন্ট কিন্তু এটি সম্পূর্ণ মানে পার্লামেন্টই করতে পারে, বাট অন্য কেউ করতে পারবে না, নয় হাইকোর্টে কেউ করতে পারবে না, সুপ্রিম কোর্টে করতে পারবে না, কেউ করতে পারবে না নতুন অ্যাড করা কিছু, সংযুক্ত করা কিছুকে হটিয়ে দেওয়া মৌলিক কর্তব্য থেকে। তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে। একটু আমি টাইম নিচ্ছি, যেটা আমি চার্জ দিয়ে দিচ্ছি, অলরেডি চার্জ নেই, ঠিক আছে। নেক্সট চলে এসেছে, যে জলও খেয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট 23 নম্বর, অলরেডি আধ ঘন্টা তো অলরেডি হয়ে গেল। মানে এতটা ইলাবোরেশন করছি, আশা করি যারা দেখছো অবশ্যই, যদি অবশ্যই ইম্পর্টেন্ট ইলাবোরেশন থাকলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আচ্ছা এটা বলি, আচ্ছা ঠিক আছে, ওকে, স্টার্ট করলাম, ঠিক আছে। ত্রয়োদশ অর্থ কমিশনের সময়কাল নির্ধারণ করলো কোনটি? ত্রয়োদশ অর্থ কমিশনের সময়কাল করলো কত? 2010 থেকে 1 এপ্রিল থেকে 2015, জানতে হবে তোমাদের, না জানলে হবে না। ত্রয়োদশ এটা শেষের দিকে হবে, তাহলে অ্যান্সার কি হবে? আহ দ্বাদশের আগে হবে, তাই তো? আচ্ছা, অপশন নাম্বার তাহলে একটাই আছে, এ, অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। অবশ্যই এটাই হবে। 2010 থেকে শুরু করে এপ্রিল মাসে 2015 থেকে 2015-র 31শে মার্চ পর্যন্ত হয়। এর মাধ্যমে কি হয়, যে দেশের যে যে আমাদের কর ব্যবস্থা, আর্থিক যে আইন যে প্রণয়ন, আর্থিক যে প্রতিষ্ঠান যেগুলি আছে সেইগুলি, যে বাজারে যে মূলধনের যে যোগান, কেন্দ্রীয় বাজেট, এইগুলি কিন্তু অর্থমন্ত্রক কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট। আর এখান থেকে কি তথ্য বলবো, এখান থেকে তেমন আর কোনো তথ্য এখান থেকে আর এখানে কি আর বলবো, এখানে আর কিছু বলার নেই। নেক্সট, বক্সিং খেলা হয় কোথায়? বক্সিং খেলা হয় রিং এ খেলা হয়। অপশন লিঙ্ক, ডায়মন্ড, পিচ, আর না না পিচ হবে না। অপশন নাম্বার রিং, আমরা রিং, বক্সিং রিং এর মধ্যে আমরা বলি বিভিন্ন বিভিন্ন ফিল্মে বলে বক্সিং এর দুমদাম করে পিটিয়ে এসো, এসব বলা হয়, তো বুঝতেই পারছো রিং হবে। প্রবাহ পথ অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? প্রবাহ পথ অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে কয় ভাগে? অবভিয়াসলি দুই ভাগে, একটা পূর্ব বাহিনী নদী, একটা পশ্চিম বাহিনী নদী। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, পূর্ব দিকে কিছু নদীর নাম বলো, ইম্পর্টেন্ট আসতেই পারে। ইম্পর্টেন্ট নদীগুলি, এগুলি কিন্তু অনেকটা বদ্বীপ গঠন হয়েছে, বাট নাও মানে অনেকটা মানে এর হয়েছে হয়নি এরকম ব্যাপার। তো যদি বলা হয় পূর্ববাহিনী নদীগুলি, মহানদী, কাবেরী, কৃষ্ণা, তারপরে হচ্ছে গোদাবরী, তো অবশ্যই বলতেই হবে, এটা বাদ দিলে হবে না। সুবর্ণরেখা, এগুলি কিন্তু টোটালি পূর্ব দিকে বাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর পশ্চিম বাহিনী কি বলে, তাপ্তি নদী, তাপ্তি নদী, নর্মদা, সরি,
নর্মদা নদী, এগুলি কিন্তু পশ্চিম বাহিনীর নদী, এরা কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে অনেকে কামবে উপসাগর পড়েছে, ঠিক আছে, মনে রাখবে। কচ্ছের রনে তো লুনি লুনি নদী পড়েছে, যাই হোক। লুনি নদীকেও যদি বলতে পারো অবশ্যই বলতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, নেক্সট পশ্চিমবঙ্গের, এখনো তো পড়াচ্ছি বাবু। তো তোমার কি হলো, খাওয়া হয়ে গেছে? নেক্সট, পশ্চিমবঙ্গে কোন জেলায় সর্বাধিক তপশিলি জাতির লোক বাস করে? সব থেকে তপশিলি এসসি কার্ডের লোক বাস করে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা। এর আনসার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, মনে রাখবে, ঠিক আছে। তপশিলি কিন্তু হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, ওকে। উত্তর চব্বিশ পরগনা কেউ দিও না। নেক্সট, সম্প্রতি কোন দেশ তার প্রথম প্রাণঘাতী প্রাণঘাতী মার্কবার্গ ভাইরাস রোগ বা এমভিডি এর প্রাদুর্ভাবের ঘোষণা করেছে? এটা ভালো প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন, সব থেকে ভালো কোশ্চেন এটা, এটা সুন্দরতম কোশ্চেন। এমভিডি, এমভিডি, ঠিক আছে। যার ফুল ফর্ম কি? মার্ক মারবার্গ ভাইরাস রোগ। এই যে প্রাণঘাতী যে মারবার্গ ভাইরাস রোগটা, তার কোথায় প্রাদুর্ভাব হয়েছে, মানে সূত্রপাত হচ্ছে? এমভিডি। তানজানিয়া, ইথিওপিয়া, আফ্রিকা না কেনিয়া? সঠিক অ্যান্সার তানজানিয়া। এই রোগটি কি রোগ জানো কি? এই রোগটি কি রোগ জানো? এই রোগটি কি বলতো? এই রোগটা এক ধরনের হচ্ছে আহ রোগ, যার ফলে কি হয়, এটা মারাত্মক রোগ, যার ফলে কি হয় যে প্রচন্ড মাথা ব্যথা হবে, প্রচন্ড অস্বস্তি, একটা পেশি ব্যথা হবে, পেটে খসখসে বা বমি বমি ভাব হবে। এটা একটা ইবোলা ভাইরাসের মতন, মানে অনেকটা, যেটা ফিলো ভাইরাস নামক ভাইরাসের দ্বারা এই রোগটা হয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট, কি বললাম, এমবিভি মানে মার্কবার্গ ভাইরাস রোগ। এটি হচ্ছে তানজানিয়াতে এই প্রাণঘাতী রোগটি হচ্ছে দেখা যায়। এই রোগটি অনেকটা ইবোলা ভাইরাসের মতন ফিলো ভাইরাস নামক ভাইরাসের জন্য এটা কিন্তু এই রোগটি হয়, মনে রাখবে। এটি অনেকটা মাথা ব্যথা, তারপরে তোমার পেট ব্যথা, বমি বমি ভাব, এরকম কিন্তু রোগের লক্ষণগুলি দেখা যায়। নেক্সট, 28 নম্বর কোশ্চেন। যেসব জীবের দেহে সাইটোপ্লাজম থাকে না তাদেরকে বলে কি? তাকে, যেসব প্রোক্যারিওটস, না সাইটোপ্লাজম তো প্রোক্যারিওটিসের মধ্যে আছে। মেসোক্যারিওট তো, প্রোক্যারিওটিক এবং মেসোক্যারিওটিক সংমিশ্রণ হচ্ছে মেসোক্যারিওট, মানে মধ্যবর্তী যে মানে একটা, আমরা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক যেন মেসোক্যারিওটিকও কিন্তু হয়, ঠিক আছে। তিনটে হয়। তো ইউক্যারিওটিক বুঝতেই পারছো, আমরা ইউক্যারিওটিকের মধ্যে পড়ছি। এটা প্রোটোবায়োডামা ডাটা। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যে যে জীবের দেহে সাইটোপ্লাজম থাকে না তাদেরকে বলা হয় প্রোটোবায়োডাটা, মনে রাখবে। নেক্সট, নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সাথে যুক্ত? এর আগের দিনে পড়ানো হলো। 1783 সালে রংপুর বিদ্রোহ হয়েছিল। এই রংপুর বিদ্রোহের অন্যতম মুখ্য প্রধান নেতা হচ্ছে নুরুল উদ্দিন, আর নুরুল উদ্দিন, এই যে ইনি শাহ। ইনি কি ছিল তখনকার, কি আমাদের ওয়ারেন হেস্টিং ছিল, ওকে, গভর্নর ছিল ওয়ারেন হেস্টিং। এই কৃষকদের যে অত্যাচার, মানে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের যে ইজারাদার আছে, এই ইজারাদার দেবী সিং এর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ইংরেজ কোম্পানির যে ইজারাদার রেখেছিল তাকে কি দেবী সিংকে রেখেছিল। এই দেবী সিংহের যে অত্যাচারের বিরুদ্ধে রংপুরে কৃষকদের মানে কি বলবো, সংযোগ করে এই লড়াইটা হয়েছিল। এই লড়াইটা হচ্ছে রংপুর বিদ্রোহ নামে পরিচিত রয়েছে। এটা টোটালি কি ভূমি রাজস্ব ব্যবস্থার ত্রুটি এবং যে যে সুদের পরিমাণ যে বাড়ানো, সেই নির্লজ্জভাবে যে শোষণটা, সেটাকে প্রতিরোধ করার জন্য এই রোগ, মানে এই যে বিদ্রোহটি করা হয়। তার মধ্যে মুখ্য যে সালটা কত, 1783 সাল রংপুর বিদ্রোহ। এর অ্যান্সার হচ্ছে রংপুর বিদ্রোহ অবভিয়াসলি। আর হচ্ছে এটার অন্যতম নেতা হচ্ছে নুরুল উদ্দিন
মনে রাখবে, ঠিক আছে? কার বিরুদ্ধে করেছিল? ইংরেজ কোম্পানি ইজারাদারদের, যে ইজারাদার দেবী সিং এর যে অত্যাচারের বিরুদ্ধে, কৃষকদের উপর যে অত্যাচার, মানে কর শুল্ক নিয়ে অত্যাধিক ভাবে না দিলে দিতেই হবে এরকম অবস্থা। ক্রিকেট খেলা হয় যেখানটায়, তাহলে এটা তো আমার এটা বলার তো কোনো দরকার নেই, প্রত্যেকজন বা প্রত্যেক ভারতবাসী জানো, অনেকে যে যারা খেলার সম্বন্ধে ইন্টারেস্ট তারা অবশ্যই জানো, এর অ্যান্সার হবে পিচ। নেক্সট, হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? বাংলাদেশ, কানপুর, এলাহাবাদ, মহারাষ্ট্র। এই যে হিন্দু মিশনারি সোসাইটি কিন্তু স্থাপিত হচ্ছে মহারাষ্ট্রে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্রে। ওকে, এবার যদি আমি এই সম্বন্ধে যদি হিন্দু মিশনারি সোসাইটি সম্বন্ধে যদি বলা হয়, এটি টোটালি কি হয়, মানুষকে কি করে সেবা, মানে মানুষের যে যে গরিব মানুষ যারা আছে না, তাদেরকে যে সেবা সাহায্য করার উদ্দেশ্যে কিন্তু এই হিন্দু মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। কোথায় হয়? সরি, মহারাষ্ট্র হয়। ওকে, কে করে? এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। কে করে হিন্দু মিশনারি সোসাইটি, কারা করে, কে করে? পণ্ডিত রামাবাই এবং নারায়ণ রাও তিলক। মনে রাখবে, আবার বলছি, দুবার বলছি, নয় তিনবার বলবো, তাও কিন্তু এটা কিন্তু মনে রাখবে, আসতেই পারে না, আসার কিছু নেই। পণ্ডিত রামাবাই এবং নারায়ণ রাও তিলক। আমার মুখস্থ আছে মানে তোমারও মুখস্থ থাকবে, যারা দেখছো। আমার মুখস্থ মানে কি তোমারও মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না হয় 10 বার মুখস্থ করবে। আবার বলে দিচ্ছি, পণ্ডিত রামাবাই এবং নারায়ণ রাও তিলক, মহারাষ্ট্রে হিন্দু মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা হয়, মনে রাখবে। নেক্সট, ত্রিপিটক কোন ভাষায় রচিত? এটা অনেক অনেক পরীক্ষায় আসা কোশ্চেন, এটি কিন্তু পালি ভাষা। এখানে কোনো অপশন দেখার দরকার নেই, এমনি মানুষও বলতে পারবে, পালি ভাষা, ঠিক আছে? এই যে ত্রিপিটক, এটি কিন্তু বৌদ্ধ ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক, মনে রাখবে। ওকে, ত্রিপিটক। এছাড়াও দেখো, শুধুমাত্র যে ত্রিপিটক ছাড়াও কি ত্রিপিটকের 3টি পার্ট আছে। ওকে, 3টি ভাগ রয়েছে, মনে রাখবে। এগুলি কিন্তু অনেক অনেক বই পাবে, অনেক অনেক বই পাবে না, কিন্তু আমার কাছে অবশ্যই পাবে এসব। একটা হচ্ছে সূত্র পিটক, যাকে বুদ্ধের যে বাণীগুলি দেওয়া আছে সেই বাণীগুলি। বিনয় পিটক, যে বৌদ্ধ ভিক্ষুদের যে পালনীয় কর্তব্য এবং সংঘের যে নীতিগুলি দেওয়া আছে। আর 3 নম্বর হচ্ছে অভিধর্ম পিটক, দার্শনিক ধারণার ব্যাখ্যা। ওকে, আর বুদ্ধদেবের ঘোড়ার নাম ছিল হচ্ছে কণ্টক। আবার এটা বলে দিই, ত্রিপিটক এটি একটা পালি ভাষার রচিত গ্রন্থ। এটি কি বৌদ্ধ ধর্মের একটা অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বা প্রধান ধর্মগ্রন্থ যদি বলা হয়। এর 3টে পার্ট রয়েছে, একটা শূদ্রপিটক, সূত্রপিটক, 2 নম্বর বিনয় পিটক, 3 নম্বর হচ্ছে অধিধর্ম পিটক। সূত্রপিটক কি হচ্ছে, বুদ্ধের বাণীকে বলা হচ্ছে। বিনয় পিটক মানে এই যে বৌদ্ধ ভিক্ষুদের যে কি কর্তব্য, কর্তব্য কি কর্তব্য না, যে সংঘের যে তার যে নীতি, এটি রয়েছে বিনয় পিটকে রয়েছে। এবং অভিধর্ম পিটক রয়েছে, দার্শনিক যে ধারণার তার ব্যাখ্যা দিয়েছে। ওকে, নেক্সট, সম্প্রতি প্রকাশিত পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্ট ভারত স্থান কত পেল? সম্প্রতি প্রকাশিত পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্টে ভারতের স্থান কত? ভালো প্রশ্ন। 141তম, 144তম, 142তম না 143তম? অ্যান্সার কিন্তু 144তম, মনে রাখবে। পাসপোর্ট ইন্ডেক্স আসতেই পারে, রিসেন্ট পরীক্ষা যেগুলি আছে, ক্লার্কের একটা প্রচুর ভ্যাকান্সি বেরোবে, অবশ্যই আসতে পারে। পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্ট, ওকে, 144তম। নেক্সট, আচ্ছা, সংবিধানের কোন সংশোধনকে ক্ষুদ্র, এটা ওই অফলাইন অনলাইন আমি পড়াতে গিয়ে আমি অনেকবার বললাম, এসব নোটে আমার আছেই আছে। যারা পড়তে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, কোনো অসুবিধা নেই, আসতে পারো। মানে সেই লেভেলের পড়ায়, যদি আসো কেউ, সেই লেভেলের পড়ায়, সেই লেভেলের পড়ায়। 42, 44 না 42, অবভিয়াসলি 44তম, ঠিক আছে? 44, কি বলছি আমি, বলছি এক, বলছি দেখাচ্ছি একবার, বলছি আর এক। 42তম সংশোধন আইনে স্টার দিয়ে রাখো, ঠিক ঠিক আছে? 42তম, একে মিনি সংবিধান। এই 42তম সংশোধন আইনকে ক্ষুদ্রতম যে সংশোধনকে বলা হয় ক্ষুদ্র বা মিনি কনস্টিটিউশন বলবো। এই সালটা কত? 1976 সাল। এখানটায় কি হয়, এখানটায় পিয়াম্বলকে অ্যাড করা হয়, পিয়াম্বল হয়। এই পিয়াম্বলের যে বিভিন্ন রকমের যে পার্টগুলি আছে, 3টে যেমন সোশ্যালিস্ট,
সেকুলার ইন্টিগ্রিটি শব্দ তিনটে যুক্ত করা হয়, যে আমাদের নাগরিক যে কর্তব্য, মৌলিক যে ডিউটিস, সেগুলি কিন্তু রাখা হয়, এবং ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ফার্ম প্রতিষ্ঠা করা হয় এর মধ্যে। আবার আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই মনে রাখবে, যে 1976 42তম সংশোধন আইনে যে পিয়াম বলে সোশ্যালিস্ট, সেকুলার, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, আবার বলি সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি যুক্ত করা হয়, আর ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়। নেক্সট, ফান্ডামেন্টাল ডিউটিস সম্বন্ধে যদি বলা হয় তাহলে বলো 51 এর এতে, ঠিক আছে, 51 এর এ। নেক্সট, পরিকল্পিত কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে সাধারণত কে মনোনীত হয়? পরিকল্পনা কমিটি। এর অ্যান্সার তো অবশ্যই ইম্পর্টেন্ট, ডেপুটি চেয়ারম্যান। যদি বলে চেয়ারম্যান যদি হয় তাহলে সেটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। ওকে, কিন্তু বাট এখানে বলেছে ডেপুটি, এখানে একটু কোশ্চেনটা ঘুরিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা ঘুরে যাব। ডেপুটি চেয়ারম্যান বলেছে। দেশের প্রধানমন্ত্রী হবে না, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কখনোই হবে না, যে কোনো রাজ্যের মুখ্য, না না এটা তো হবে না, থাকলে হচ্ছে একটাই অপশন নাম্বার ডি, একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, মনে রাখবে। ওকে, আচ্ছা, আমাদের প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠা হয়? 15ই মার্চ। আবার বলবো 15ই মার্চে 1950 সালে। আর এর চেয়ারপারসন কি হয় বলে প্রধান, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। নেক্সট, প্রথম দক্ষিণ মেরু, 15ই মার্চ, ওকে মনে রাখবে, 15ই মার্চ 1950, মার্চও মনে রাখবে, 15ই মার্চ। প্রথম দক্ষিণ মেরু বিজয়ী কি? নাওয়াং গম্বু, আমুন্ডসেন, আইকে বাজাজ, নাকি হচ্ছে মালড্রিন? এর অ্যান্সার কি? প্রথম প্রথম দক্ষিণ মেরু বিজয়ী হচ্ছে আমুন্ডসেন, মনে রাখবে। এটা সম্বন্ধে আর কি বলা যাবে, এখানে কিছু বলার নেই। আমুন্ডসেনের সম্বন্ধে আমাদের জেনেও লাভ নেই, এইগুলি দরকারও নেই। নেক্সট, তাপ্তি কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? সাতপুরা, মহাদেব, অজন্তা, পশ্চিমঘাট? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে মহাদেব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাপ্তি কোন পর্বত থেকে উৎপন্ন হয়? মহাদেব, মনে রাখবে, ইম্পর্টেন্ট। এই তাপ্তি নদী, তাহলে তাপ্তি নদী এইমাত্র বললাম এটা এটা কিন্তু একটা পশ্চিম বাহিনী নদী। কোথায় মিলিত হয়েছে? এই কিছুক্ষণ আগে বললাম, খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। এটি কোথায় থেকে উৎপত্তি হয়েছে? মহাদেব পর্বতের উৎপত্তি রয়েছে। এর দৈর্ঘ্য 724 মিটার, মনে রাখবে, 724। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? এটা আরো ইম্পর্টেন্ট, এটা মধ্যপ্রদেশ, ওইদিকে তোমার গুজরাট, আর এই মহারাষ্ট্রের উপর দিয়েও গেছে, ঠিক আছে, মহারাষ্ট্রের উপর দিয়েও গেছে, মনে রাখবে। এর নদীর মোহনায় কোনো রকমের বদ্বীপ নাই, এটি গস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে। আর এই যে তাপ্তি নদীর একটা বিখ্যাত বাঁধের নাম হচ্ছে উকাই বাঁধ। আবার আরেকবার বলি নাকি ভালো তোমার সুবিধা হবে, অনেক সময় আমি বললাম তোমরা কিন্তু মনে রাখতে পারো না, বাট আমি বলেছি, তো আমি লেখাচ্ছি না, তো অবশ্যই বলে দিচ্ছি। তাপ্তি নদীটা একটা পশ্চিম বাহিনী নদী, এটি মহাদেব পর্বত থেকে উৎপন্ন হয়েছে। প্রায় 724 মিটার এর দীর্ঘ, সরি কিমি, মিটার মিটার তো কখন হবে না, অনেক কমে গেছে, 724 কিমি এর দীর্ঘ। এটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, এবং এটি কোথা দিয়ে গেছে? মহারাষ্ট্র দিয়ে গেছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট, ওই পাশ থেকে গুজরাটের মধ্যে দিয়ে গেছে। এর কোনো বদ্বীপ নেই, এবং গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে, মনে রাখবে এটা। এবং এখানটার বিখ্যাত একটা বাঁধের নাম, মানে নাম করা বাঁধ, মানে পরীক্ষায় আসে, সেটা উকাই বাঁধ কোথায় দেখতে পাওয়া যায়? তাপ্তি নদীতে দেখা যায়, এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট, পতঙ্গ কিসের অন্তর্ভুক্ত? পতঙ্গ অ্যানেলিডা, হচ্ছে ক্রাস্টাসিয়া, হচ্ছে আর্থ্রোপোডা, নাকি হচ্ছে সিলেন্টেরাটা? সঠিক আনসার কি? অপশন নাম্বার বি, আর্থ্রোপোডা, মনে রাখবে, আর্থ্রোপোডা, ঠিক আছে। নেক্সট, মানে পতঙ্গ কি হয়? পতঙ্গ কোনগুলি? ফড়িং, আরশোলা, প্রজাপতি, এগুলি পতঙ্গ বলা হয়। এগুলি অর্থবোডা শ্রেণীর মধ্যে যুক্ত। কেন? এদের মধ্যে কি যে পা আছে, পা গুলি অখণ্ড খণ্ডে খণ্ডে বিভক্ত, পা অখণ্ড খণ্ডে খণ্ডে অংশে বিভক্ত থাকে, তাই এর অ্যান্সার কি? পতঙ্গ মানে হচ্ছে পোডা, মনে রাখবে। নেক্সট, নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর কোন দেশ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়? এই রিসেন্টলি করছে, তাই না? আহ, আহ, প- এর আনসার কি হবে? এটা তো শ্রীলঙ্কা হবে, শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর কোন দেশ বিপক্ষে খেলেছে? শ্রীলঙ্কা। আহ, শ্রীলঙ্কাও ছিল। তো কোন দেশ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়? মানে একদম জাতা হারে হারিয়েছে ইন্ডিয়া, জানো তো,
এই শ্রীলঙ্কাকে খুবই কম রানে হারিয়েছে। অবশ্যই সবাই নিশ্চয়ই দেখেছে, আমিও দেখেছি এটা। তো এর অ্যান্সার শ্রীলঙ্কা হবে, ঠিক আছে। মোট কটি দল হচ্ছে কটি দল হচ্ছে যুক্ত হয়েছিল, মোট কিন্তু 8টি দল, ঠিক আছে। শীর্ষ 8টি দল কিন্তু বিশ্বকাপে জয়েন করে, হ্যাঁ 8টি, 8টি, ঠিক আছে, 8টি, মোহাম্মদ ঘড়ি, গারোহ গারোহ বালোরাজ জয়চাঁদকে পরাজিত করে নিহত করেন কোন যুদ্ধে? আরে কি কোশ্চেন! তরাইনের যুদ্ধ, চান্দওয়ারের যুদ্ধে, পানিপথের যুদ্ধে, নাকি আর্ডিয়ানের যুদ্ধে? অপশন নাম্বার এটা তো অবভিয়াসলি বি নম্বর অ্যান্সার, চান্দওয়ারের যুদ্ধে জয়চাঁদকে মোহাম্মদ ঘুরি হারিয়ে দিয়েছে। জয়চাঁদ পৃথ্বীরাজ চৌহানের সাথে কিন্তু লড়াই হয়েছে। পৃথ্বীরাজ চৌহান স্ত্রীর সাথে সরি, তরাইনের তরাইনের যুদ্ধ হয় প্রথম, দ্বিতীয় 1991-92, ওকে, পরপর হয়েছিল, মনে রাখবে। প্রথমেরটা কি হেরে গেছিল, তারপরটা জিতে গেছিল। এই মোহাম্মদ ঘড়ি তিনি কিন্তু এই জয়চাঁদকে 1194 সাল, আবার মনে রাখবে, এই 1194, 1194, 1194 এই সালে কি যে গারোহ বালোরাজ মানে বংশের যে রাজা, যে জয়চাঁদ, সেই জয়চাঁদকে কিন্তু পরাস্ত করে হচ্ছে মোহাম্মদ ঘড়ি, ওকে। তাহলে ভারতের মুসলিম সাম্রাজ্যের যদি প্রকৃত প্রতিষ্ঠার নাম যদি বলা হয়, তিনি কিন্তু এই এই হচ্ছে মোহাম্মদ ঘড়ি, ওকে। এই যে মোহাম্মদ ঘড়ির যে ঘড়ির যে আক্রমণ সম্বন্ধে একটা বইয়ে লেখা আছে, এই বইটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। নাম হচ্ছে তাগলো নাসির, মনে রাখবে। এটা কার লেখা? অবভিয়াসলি এটা, এই কোশ্চেনটা অলরেডি আসা কোশ্চেন ছিল, এটা হাসান নিজামি। আবার বলি, তো হাসাম নিজামি তার যে বইটি, রচিত বইটির লেখার মধ্যে সবকিছু রয়েছে, এই মোহাম্মদ ঘড়ি যে ভারতে কি করে আক্রমণ হয়েছে। অ্যান্সার কি? বইটির নাম কি? তাগলো নাসিরি, তাগলো নাসির, তাগলো নাসির, মানে তাগলো নাসির। কে লিখেছে? হাসান নিজামি। কি কার সম্বন্ধে লিখেছে? মোহাম্মদ ঘড়ির যে ভারতে আক্রমণ সম্বন্ধে। তরাইনের যুদ্ধে প্রথম যুদ্ধ হয় 1191, দ্বিতীয় 1192। কার সাথে? পৃথ্বীরাজ চৌহান থ্রির সাথে। গাড়োয়ালের জয়চন্দ্রের সাথে যুদ্ধ হয় চান্ডোয়ারের যুদ্ধে 1194 সাল, 1194। কোন বইয়ে লেখা আছে? তাগলো নাসিরি। কার লেখা? হাসাম নিজামি। অলরেডি আমি দুবার তিনবার করে রিপিট করলাম, সুবিধা হবে। নেক্সট, বড় হোক, লেন্থ হোক ভিডিও, কোনো অসুবিধা নেই, হোক। যারা পুরো একদম সিরিয়াস এক্সপিরিয়েন্স তারা অবশ্যই ভিডিওটা পুরো এনজয় নিচ্ছ। নেক্সট, তোমাদের ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। নেক্সট কি বলছে? কোন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতা প্রথম পূর্ণ স্বরাজের কথা বলা আছে? পূর্ণ স্বরাজ যদি বলা হয়, সংগ্রামশীল, প্রথম প্রথম বলছে, ঠিক আছে। এর আনসার কিন্তু আর কিচ্ছু লাগবে না, কোনো অপশন আমি দেখবো না। আমি বাল গঙ্গাধর তিলক দেখলে আমি ঠিক করে দেবো, আমি আর কিছুই দেখবো না। বাল গঙ্গাধর তিলক তিনি কিন্তু একটা চরমপন্থী নেতা ছিল, তাই না? তো তিনি কিন্তু লোকমান্য, এই লোকমান্য উপাধি কিন্তু ভূষিত ছিল, ঠিক আছে। যার কথার অর্থ কি লোকমান্য, এর অর্থ কি জনগণ দ্বারা গঠিত। এর অ্যান্সার কি? লোকমান্য কথার অর্থ কি জনগণ দ্বারা, জনগণ দ্বারা গঠিত। নেক্সট, গীতাঞ্জলি রচয়িতা করেন কে? এটা কোনো অপশন লাগবে? কোনো অপশন লাগবে না, রবীন্দ্রনাথ ঠাকুর। আর নোবেল প্রাইজ হয় গীতাঞ্জলি থেকে, এটা কোনো অপশন লাগবে না। গ্রহের আবর্তন গতির সূত্র প্রথম, গ্রহের আবর্তন গতির সূত্র প্রথম বলেছে, প্রথম অ্যান্সার হবে কেপলার, অপশন নাম্বার এ হবে, সরি ডি হবে। গ্রহের আবর্তন গতির মানে গ্রহের যে আবর্তন গতির সূত্র প্রথম আবিষ্কার করে কিন্তু কেপলার, সর্বপ্রথম আবর্তন গতি। কেপলার কোথাকার লোক ছিল? কেপলার ছিল জার্মানির, ওকে। কেপলারের কতগুলি বইয়ের নাম যদি বলা হয়, সম্ভবত আমার একটা নাম মনে পড়ছে, অ্যাস্ট্রোনোমিয়া নোভা। এটা পরীক্ষায় অলরেডি, এই কোশ্চেনটা আমি অলরেডি ফেস করেছি, অবশ্যই তোমরাও কিন্তু ফেস করবে। তো অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যাস্ট্রোনোমিয়া নোভা, মনে রাখবে কেপলার। আবার বলি, অ্যাস্ট্রোনোমিয়া নোভা, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। কোথাকার লোক ছিল? জার্মানির লোক ছিল। সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের কোথায়?
উত্তর সমভূমিতে, নাকি সক্রিয়, আচ্ছা সক্রিয় বদ্বীপ। তাহলে অ্যান্সার হবে সুন্দরবন, আর কোনো অপশন দেখতে পাবো না। সুন্দরবন হচ্ছে অ্যান্সার, সক্রিয় বদ্বীপ সুন্দরবনে। সুন্দরবন কি জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। কি জন্য বিখ্যাত? এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এখানটা বিভিন্ন রকমের প্রজাতি দেখতে পাওয়া যায়, মনে রাখবে। নেক্সট, আচ্ছা আর কি আছে? আচ্ছা আর কটা আছে দেখি, আর 5টা কোশ্চেন আছে, ঠিক আছে। 6টা কোশ্চেন আছে আমাদের। নিচের কোনটি ইউক্রেনের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য 15.6 বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন? বিশ্ব ব্যাংক, এনএনডিবি, আর এডি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর তাই বলছি এডিবি, এডিবি মানে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে বুঝতেই পারছো, যদি ঋণ দেয়, মানে সহায়তা করে, তাহলে 15.6, অপশন এ দিবে, নয়তো অপশন বি দিবে, সরি, যে কোনো একটা, তাই না? তো ইউক্রেনকে যে অর্থনৈতিক প্যাকেজ দেয় 15.6 বিলিয়ন, সেটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর হেডকোয়ার্টার কোথায়? অলরেডি এবারকার কোশ্চেনে ডাব্লিউবিসিএস ফিলিমস এর কোশ্চেন এসেছিল। আইএমএফ এর হেডকোয়ার্টার কথা জেনেভা, সুইজারল্যান্ড, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আর কটা কোশ্চেন আছে? ওকে, এটা ভারতের স্বাধীন ভারতের জাতীয় কংগ্রেসের 26শে জানুয়ারি কবে প্রথম, 26শে জানুয়ারি প্রথম, এটি হচ্ছে কথায় হবে 1900 দিবস পালন করা হয়, মানে উঠানো হয় 1929-এর লাহোর অধিবেশনে। আর যদি পালন করা হয়, মানে পর্যবেক্ষণ করা হয় বা সামথিং বলা হয়, 1930 মনে রাখবে, 1930-এর 26শে জানুয়ারি, মনে রাখবে। লাহোর অধিবেশনে যে পূর্ণ স্বরাজ বিলটি পাস করা হয়, সেখানটা কি হয়, রাবি বা ইরাবতী নদীর তীরে কি হয়, পতাকা উত্তোলন করা হয়। এই অধিবেশন সভাপতিত্ব করে সরি জওহরলাল নেহেরু, মনে রাখবে, ঠিক আছে। 26শে জানুয়ারি কোন নদীর তীরে? ইরাবতী বা রাবি নদীর তীরে। 1930 সাল 26 জানুয়ারি কে করে পতাকা উত্তোলন করা হয়? পূর্ণ স্বরাজ বিলটিকে পাস করা অলরেডি হয় লাহোর অধিবেশনে, এবং পূর্ণ স্বরাজ এর জন্য স্বাধীনতা দিবস পালিত হয় 26শে জানুয়ারি 1930, মনে রাখবে। কে ছিল বলো? জওহরলাল নেহেরু। নেক্সট, টানা বকবক করছি তো তো অলরেডি গলা খুশখুশ করছে। যাই হোক, চরমপন্থী গণ কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করে? এটা একটা ভালো কোশ্চেন। অপশন নাম্বার এ হবে, আর দেখার দরকার নেই, সুরাট অধিবেশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট। কত সালে হয়? 1907 সালে সুরাট অধিবেশন, মানে সেই সুরাট অধিবেশনে 1907 সালে নরমপন্থী শক্ত ঘাঁটি সুরাটে এটি কিন্তু অধিবেশিত হয়। ওকে, এখানটায় নরমপন্থী মধ্যে যে রাসবিহারী বসু, তিনি কিন্তু বলবো আমরা কি বলবো ওটাকে, ওই সভাপতি যে নির্বাচন হয়, ঠিক আছে, তিনি কিন্তু এটা লিড করে। তো তিনি কিন্তু লালা রাজপথ রায়কে মানে হচ্ছে চরমপন্থীরা কিন্তু লালা রাজপথ রায়কে কিন্তু করতে চাইছিল, কিন্তু বাট তার মধ্যে বিবাদ হয়। তো এর মধ্যে কি হয়, দুটো হয়। তাহলে অ্যান্সার কি হবে? দেখো আজকাল কিন্তু এসব মেন্স ফিলিমসে কিন্তু ডাব্লিউসি ফিলিমসে কোশ্চেন কিন্তু অলরেডি এসে নরমপন্থী চরমপন্থী সেই কবে অ্যাড করা হয়, তো কবে চরমপন্থীরা কবে যুক্ত হয়। তো এখানটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, অল অফ দিস কোশ্চেন উত্তর ছিল। তো এখানটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সুরাট অধিবেশন 1907 সালে হয়। কাদের মধ্যে হয়, কি মধ্যে? নরমপন্থী কোথায় হয়? সুরাট অধিবেশনে হয়। লিড করে কি নরমপন্থীর দিক থেকে রাসবিহারী বসু, এবং চরমপন্থীরা বলে কি লালা রাজপথ রায়কে। এদের মধ্যে যে একটা মানে দ্বন্দ্ব হয়, তো এটা তারা কিন্তু এই সুরাট অধিবেশন ত্যাগ করে চলে যায়। ওকে, নেক্সট, ক্যাথরিন চরিত্র কোন গ্রন্থে রয়েছে? অ্যান্ডোক্লিস অ্যান্ড ডি লাইন, অ্যাটর্নি অ্যান্ড ক্লিওপেট্রা, বেনহুর, আর্মস অ্যান্ড দি ম্যান। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, আর্মস অ্যান্ড দি, আর্মস, মনে রাখবে, মুখস্থ করে, এটা মুখস্থ করতে হবে সবাইকে, অবশ্যই মুখস্থ করবে। ক্যাথরিন কি হবে? আর্মস অ্যান্ড দি ম্যান। নেক্সট, গন্ডাই গঙ্গাই কোন চোল, এটা অলরেডি ডাব্লিউবিসিএস
প্রিলিমসের 2023-এর এই যে যে 2023-এ তোমরা পরীক্ষা দেবে, অন্যান্য পরীক্ষা বা 2024-এ যে পরীক্ষা দেবে, যে 15/7/2023-এর যে রিকোয়ারমেন্টটা 24-এ পরীক্ষা হবে। তো তোমাদের এই কোশ্চেনটা অলরেডি ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন 2023-এর। এটার অ্যান্সার কি? প্রথম রাজেন্দ্র চোল। গঙ্গাইকোন্ড চোল উপাধি পায় প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল চোল বংশের সব থেকে শ্রেষ্ঠতম রাজা, প্রথম রাজেন্দ্র চোল। তিনি কি করেছে? গাঙ্গেয় উপত্যকার যে বিজয় স্মরণে গঙ্গাইকোট্ট চোল পুরনো নামে একটি নতুন রাজধানী স্থাপন করে। এই জন্য নিজেকে গঙ্গাইকোট্ট উপাধি নেওয়া হয়, উপাধি দেন। লাস্ট প্রশ্ন, ঠিক আছে? এটা হয়ে গেলে জল খেতে হবে। যাই হোক, গঙ্গাইকোট্ট চোল প্রথম রাজেন্দ্র চোলকে বলা হয়। তিনি শ্রেষ্ঠ ছিল, রাজা ছিল চোল বংশের, এবং তিনি গাঙ্গেয় উপত্যকার যে বিজয় স্মরণকে, মানে বিজয় যে বিজয় হয়েছিল তার স্মরণকে স্মরণীয় করার জন্য গঙ্গাইকোট্ট চোল, হ্যাঁ গঙ্গাইকোট্ট চোল, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, গঙ্গাইকোট্ট চোল পুরম নামে নতুন, এটা পুরম নামে, পুরম নামে নতুন রাজধানী স্থাপন করা হয়। এই জন্য একে গঙ্গাইকোন্ড পদে নেওয়া হয়। নেক্সট, লাস্ট প্রশ্ন আমাদের, হন্ডা মোটর কোম্পানি লিমিটেড সম্প্রতি কাকে হন্ডা মোটর কোম্পানি লিমিটেড সম্প্রতি কাকে হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার আর স্কুটার ইন্ডিয়ান প্রেসিডেন্ট বা সিইও বা ম্যানেজিং ডিরেক্টর, সবই দেখো, প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট সেই সিইও আবার সেই দেখো ম্যানেজিং ডিরেক্টর এমডি হচ্ছে। সেটা অ্যান্সার কি হবে? এটা একটা ভালো কোশ্চেন, পরীক্ষা আসতে পারে, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। কে এন রাধাকৃষ্ণন আছে সুমু ওটানি, কুনাল বহল, নড়িয়া কাইহারা। সঠিক অ্যান্সার কি? সুত সুনো ওটানি। এটা কিন্তু একটা আপডেট কোশ্চেন, অবশ্যই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, মনে রাখবে। এই হন্ডা 1997 সালে এই হন্ডা জাপানের সাথে কর্মরত শুরু করেছিল। জাপানের সঙ্গে সাথে হাতে হাতে রেখে এই হন্ডা কিন্তু কাজ করেছিল। এখন আমাদের এই হন্ডা মোটর আমরা কিন্তু অনেক সময় বাইক মাইক কিনি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সুৎসুমু ওটানি। না, 50টা কোশ্চেন আমাদের হয়ে গেল। আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল, খুবই এফেক্টিভ। শুধুমাত্র আমি অ্যান্সার বলিনি, আমি অ্যান্সারের পাশাপাশি কিন্তু এর সাথে সম্ভাব্য যে কোশ্চেনগুলি হতে পারে সেগুলি বলেছি। অবশ্যই ভিডিও সবার ভালো লাগে, যারা প্রথম থেকে দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হলো, ঠিক আছে? তোমরা কিন্তু পেলে, এবং কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো, কি লাগলো। আজ কিছু কিছু কোশ্চেন আমি দেখো already বলেছি, সেই কোশ্চেনগুলোর অ্যান্সারও জানাবে অবশ্যই। তাহলে অল দ্য বেস্ট, গুড নাইট। কেন রাত্রেবেলা ভিডিওটা করছি, এই জন্য প্রত্যেকজনকে যারা দেখছো রাত্রেবেলা তাদের জন্য গুড নাইট।